আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্যান্য কলেজের যেসব ছাত্রছাত্রীবৃন্দ এই ভিডিওটি দেখছো, তাদের সবাইকে কর্ণফুলী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা। এটি আমার অনলাইন ক্লাস 11 বায়োটেকনোলজি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার 11 বায়োটেকনোলজি। এবং বায়োটেকনোলজি থেকে আজকে আলোচ্য বিষয়গুলো হলো ইনসুলিন, ইন্টারফেরন, রেস্ট্রিকশন এনজাইম এবং ক্লোনিং। আমরা এর আগে বায়োটেকনোলজি থেকে দুটো ক্লাস নিয়েছি। তো সেই ক্লাসগুলোতে আমি আগের যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো বাদ দিয়ে পরবর্তী বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছে। তো আমরা আজকে ইনসুলিন, প্রথমেই আমরা ইনসুলিনটা কি সেটি আমরা জেনে নেব। মানবদেহের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে নিঃসৃত এক ধরনের হরমোন, যেটা শর্করার বিপাক নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় ইনসুলিন। তাহলে ইনসুলিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন, এবং এই ইনসুলিনের অভাব যদি দেখা দেয়, কোনো কারণে যদি অগ্নাশয়ের ডিসঅর্ডার দেখা দেয়, তাহলে বিটা কোষ ইনসুলিন নিঃসরণ করতে ব্যর্থ হয়। আর যখনই ব্যর্থ হয় তখনই শর্করার পরিমাণটা বেড়ে যায়। আর শর্করার পরিমাণটা যখন ব্লাড এবং ইউরিনে চলে আসে, খুব বেশি হয়ে যায়, তখনই আমরা সেটাকে বলি ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস হচ্ছে আসলে হরমোনাল ডিসঅর্ডার। সেজন্য বলা হয় যে ডায়াবেটিস ইজ নট এ ডিজিজ বাট হরমোনাল ডিসঅর্ডার। তাহলে এই ইনসুলিনটা কতটা গুরুত্বপূর্ণ তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং এই ইনসুলিন বিশ্বব্যাপী এটি সমাদৃত। তো ইনসুলিন সাধারণত 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, এবং দুটো চেইন, পলিপেপটাইড চেইন থাকে, যেটাকে বলা হয় পলিপেপটাইড চেইন 1A এবং পলিপেপটাইড চেইন 2, বা AB 1 2 যাই বল না কেন। তাহলে চেইন এর মধ্যে থাকে 21টা অ্যামিনো অ্যাসিড, আর চেইন বি তে থাকে 30টা অ্যামিনো অ্যাসিড। তাহলে চেইন এ এবং বি নিয়ে গঠিত, অর্থাৎ 51টি অ্যামিনো অ্যাসিড সমন্বয়ে গঠিত একটি ক্ষুদ্রতর প্রোটিন অণু হচ্ছে ইনসুলিন। তাহলে সেই ইনসুলিন নিয়েই আমরা এখন কথা বলবো। তাহলে এই ইনসুলিন আগে যেটা করা হতো, যে গরুর এবং শূকরের ইনসুলিন মানবদেহে প্রয়োগ করা হতো। গরু শূকরের ইনসুলিনটা মানবদেহে ইনসুলিনের কাছাকাছি। তো কাছাকাছি হওয়ার কারণে একটা সুবিধা হলো যে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে মোটামুটি ভালো ভূমিকা রেখেছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে ইনসুলিনের মধ্যে, শূকরের ইনসুলিনে কিছু মাইক্রো অর্গানিজম থাকে যেগুলো শূকরের কোনো ক্ষতি করে না, কিন্তু সেটি মানবদেহে আসার সাথে সাথেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এবং অন্য সমস্যা দেখা দেয়। তো স্বাভাবিকভাবেই একজন পেশেন্ট যখন ডায়াবেটিস থেকে কিছুটা স্বস্তি বোধ করে, কিন্তু পরবর্তীক্ষণেই যখন তার অন্য কোনো শারীরিক সমস্যা দেখা দেয়, তখন স্বাভাবিকভাবেই তার প্রশ্ন আসে যে তাহলে আমার ডায়াবেটিসই তো ভালো ছিল, এখন তো আমি আরও কষ্ট পাচ্ছি। হ্যাঁ, সেজন্যই বায়োটেকনোলজিস্টরা চিন্তা করলেন যে কীভাবে বিশুদ্ধ ইনসুলিন প্রস্তুত করা যায়। আর তারই প্রেক্ষাপটে তারা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বিশুদ্ধ ইনসুলিন প্রস্তুত করেছেন, এবং আমরা আজকে সেটি আলোচনা করব কিভাবে প্রস্তুত করা হয়। গত ক্লাসে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে সিগনিফিক্যান্স বা গুরুত্ব এবং সেটি যে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেটি আলোচনা করেছিলাম। তো এবং তার আগে আলোচনা করেছিলাম রিকম্বিনেন্ট ডিএনএ কীভাবে প্রস্তুত করা হয়। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ কীভাবে প্রস্তুত করা হয় সেটি আলোচনা হয়েছে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগটা আলোচনা হয়েছে, কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আর আজকে আলোচনা করছে সর্বাধিক পরিমাণে রিকম্বিনেন্ট ডিএনএ যেটি প্রয়োগটা যার ক্ষেত্রে করা হয় সেটি হচ্ছে ইনসুলিন উৎপাদন, তারপরেই ইন্টারফেরন উৎপাদন এবং অন্যান্য ক্ষেত্রে গ্রোথ হরমোন, আরও অনেক আছে। যে বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে অ্যাডভান্সমেন্টটা সেটি অনেক ব্যাপকভাবে বিস্তৃত। তো ইনসুলিনটা তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি বিষয়। এখন আমরা আলোচনা করব যে মেকানিজম অফ ইনসুলিন
প্রোডাকশান, অর্থাৎ কীভাবে বা ফেনোমেনন অফ ইনসুলিন প্রোডাকশান। তাহলে ইনসুলিন উৎপাদনের যে পদ্ধতি বা কিভাবে প্রস্তুত করা হয় সেটি আমরা আলোচনা করব। তাহলে ইনসুলিন প্রস্তুত প্রণালীকে 6টি ধাপে, পর্যায়ক্রমিক ধাপে ব্যাখ্যা করা যায়। সেটি হচ্ছে, এটি একটি ধারাবাহিক পদ্ধতি, যে ঠিক যেভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করা হয়, এখানেও ঠিক প্রথমে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করেই তারপর ইনসুলিনের ব্যাপারটা আসে। তাহলে এখানেও প্রথম পর্যায়টা হচ্ছে, প্রথম যে কতগুলো পর্যায় সেগুলো হচ্ছে এখানে ফুল রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটাই আসবে, প্রস্তুত প্রণালীটা আসবে, তারপর দুটো পর্যায়ে আলাদাভাবে ইনসুলিনের জন্য প্রযোজ্য। আচ্ছা, এখানে আমরা যে দুটো এনজাইম বেশি ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, আর আরেকটি হচ্ছে লাইগেজ, যেটি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যবহার করা হয় বা রিকম্বিনেন্ট ডিএনএ ফরমেশনে ব্যবহার করা হয়। তাহলে আমরা চলে আসছি যে প্রস্তুত প্রণালীতে। আমরা প্রথম পর্যায়ে এখন আলোচনা করব। প্রথম পর্যায়ে তোমার যে মানবদেহের অগ্নাশয়ের বিটা সেল, এটা আমরা কল্পনা করছি যে এটা বিটা সেল থেকে ইনসুলিন উৎপাদক ডিএনএর অংশবিশেষ, এটুকু আমরা ধারণা করছি যে এখানেই আছে ইনসুলিন উৎপাদক জিন। তাহলে ইনসুলিন উৎপাদক জিনবাহী ডিএনএ অংশবিশেষ মাইক্রোনিডেলের মাধ্যমে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে কেটে নেওয়া হয়, এবং এই কর্তিত অংশটা কে বলা হয় প্যাসেঞ্জার ডিএনএ। এই প্যাসেঞ্জার ডিএনএটা হলো মেইনলি ইনসুলিন উৎপাদক জিনবাহী ডিএনএর অংশবিশেষ। তাহলে পরবর্তী এটাই হচ্ছে প্রথম পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে এই ডিএনএ খণ্ডটাকে বলা হয় প্যাসেঞ্জার ডিএনএ। দ্বিতীয় পর্যায়ে এসে ইকোলাই ব্যাকটেরিয়া, মানে স্টেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডকে বের করে আনা হয়, এবং প্লাজমিডকে বের করে এনে প্লাজমিডের 2 বিন্দুতে মাইক্রোনিডেলের মাধ্যমে একই এনজাইম অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম প্রয়োগ করা হয়, এবং প্রয়োগ করে তার ঠিক প্যাসেঞ্জার ডিএনএ সমান অংশ কেটে অপসারণ করা হয়, বাকি অংশ সংরক্ষণ করা হয়। এই সংরক্ষিত অংশকে, প্লাজমিডে সংরক্ষিত অংশকে বলা হয় ক্লোনিং ফ্যাক্টর। তৃতীয় পর্যায়ে প্যাসেঞ্জার ডিএনএ এবং ক্লোনিং ফ্যাক্টরের সংযোগ ঘটানো হয়। সংযোগ কাজে লাইগেজ নামক উৎসেচক প্রয়োগ করা হয়। লাইগেজ উৎসেচকের কার্যকারিতায় ক্লোনিং ফ্যাক্টর এবং প্যাসেঞ্জার ডিএনএ সমন্বয়ে গঠিত যে পরিবর্তিত বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন বা ইনসুলিন উৎপাদক যে ডিএনএ তৈরি হয়, নতুন ডিএনএ, তাকে বলা হয় রিকম্বিন্যান্ট ডিএনএ। এই রিকম্বিন্যান্ট ডিএনএ ইনসুলিন উৎপাদন ক্ষমতা অর্জন করে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আসলে রিকম্বিন্যান্ট ডিএনএ, প্রত্যেকটার জন্যই প্রথমে রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি করতে হবে। তারপর হচ্ছে চতুর্থ পর্যায়ে, এ পর্যায়ে রিকম্বিন্যান্ট ডিএনএকে ব্যাকটেরিয়া দেহে স্থানান্তর করা হয়। ফলে এই ব্যাকটেরিয়াটাকে বলা হয় জিএম ব্যাকটেরিয়া বা জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া, অথবা বলা হয় ক্লোন ব্যাকটেরিয়া, কিংবা বলা হয় ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। তাহলে এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া এখন সে ইনসুলিন উৎপাদন ক্ষমতা অর্জন করে। তাহলে এই ইনসুলিন উৎপাদক ব্যাকটেরিয়া বা ক্লোন ব্যাকটেরিয়াকে অনুকূল আবাদ মাধ্যমে দ্বিভাজনের সুযোগ করে দেওয়া হয়। এখানে জায়গার সংকীর্ণতার কারণে আমি এখানে আর বেশি আঁকিনি, এখানে তোমরা অন্তত 4টা মিনিমাম আঁকবে। তো এখানে দ্বিভাজন প্রণালীর মাধ্যমে ক্লোন ব্যাকটেরিয়া অসংখ্য, এখানে 4টা আঁকতে বলছি, মানে 4টা নয়, এখানে অনেক তৈরি হয়, তবু ন্যূনতম 4টা আঁকলে ভালো। তাহলে এখানে অনেকগুলো অপত্য ব্যাকটেরিয়া, অপত্য ক্লোন ব্যাকটেরিয়া তৈরি হয়। এগুলো হচ্ছে সব অপত্য ক্লোন ব্যাকটেরিয়া। তাহলে এই ক্লোন ব্যাকটেরিয়াগুলো জিনতাত্ত্বিকভাবেই তারা ইনসুলিন উৎপাদন ক্ষমতা অর্জন করে, আর যখনই তারা ইনসুলিন উৎপাদন ক্ষমতা অর্জন করে তখন এই ব্যাকটেরিয়াগুলো থেকে যে ইনসুলিনটা নিশ্চিত হয়, সেই ইনসুলিনটা ইনসুলিন সংগ্রাহক পাত্র বা একটা ফানেলের মধ্যে সংগ্রহ করা হয়, তারপর এটিকে বিশুদ্ধ করা হয়। তাহলে এটি হচ্ছে যে এটি চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, এটি হচ্ছে ষষ্ঠ পর্যায়ে। তাহলে এখান থেকে ইনসুলিনটা সংগ্রহ করে সংগ্রাহক পাত্রে সংগ্রহ করা হয়। এরপর তাকে বিশুদ্ধকরণ প্রক্রিয়া শেষে বিশুদ্ধ ইনসুলিন ইনজেকশন আকারে প্রয়োগ করা হয়। কখনো কখনো এটিকে ইনসুলিন ইনজেকশন নামেই বাজারজাত করা হয়,
আবার কখনো কখনো হিউমুলিন বাণিজ্যিক নামে এটিকে বাজারজাত করা হয়। এভাবেই রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বিশুদ্ধ ইনসুলিন প্রস্তুত করা হয়। আমি আবার বলছি, তবে সংক্ষেপে, যে প্রথমেই এটা একটা ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। কতগুলো ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে ইনসুলিন প্রস্তুতি সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে দেহকোষ থেকে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে, মাইক্রোনিডেলের মাধ্যমে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে ডিএনএর ইনসুলিন উৎপাদক জিনবাহী অংশ কেটে নেওয়া হয় এবং সংরক্ষিত পরিবেশে সংরক্ষণ করা হয়। এটিকে বলা হয় প্যাসেঞ্জার ডিএনএ। দ্বিতীয় পর্যায়ে ইকোলাই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডকে বের করে আনা হয় এবং তার 2 বিন্দুতে মাইক্রোনিডেলের মাধ্যমে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে প্যাসেঞ্জার ডিএনএ সমান অংশ কেটে অপসারণ করা হয়, বাকি অংশ সংরক্ষণ করা হয়। সংরক্ষিত এই প্লাজমিড খণ্ডকে বলা হয় ক্লোনিং ফ্যাক্টর। তার এই দুটো কাটা প্রান্তকে বলা হয় স্টিকি এন্ড বা গাঁথন প্রান্ত। তৃতীয় পর্যায়ে ক্লোনিং ফ্যাক্টর এবং রিকম্বিন্যান্ট প্যাসেঞ্জার ডিএনএর সংযোগ ঘটানো হয়। সংযোগ কাজে লাইগেজ নামক উৎসেচক প্রয়োগ করা হয়। লাইগেজ উৎসেচকের কার্যকারিতায় ক্লোনিং ফ্যাক্টর এবং প্যাসেঞ্জার ডিএনএ সমন্বয়ে নবগঠিত এই ডিএনএকে বলা হয় রিকম্বিন্যান্ট ডিএনএ। এই রিকম্বিন্যান্ট ডিএনএ ইনসুলিন উৎপাদন ক্ষমতা অর্জন করে। চতুর্থ পর্যায়ে রিকম্বিন্যান্ট ডিএনএকে ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তর করা হয়। যখন স্থানান্তর করা হয় তখন এই ব্যাকটেরিয়াটা রিকম্বিন্যান্ট ডিএনএ প্রাপ্ত হয় এবং সাথে সাথে সে ইনসুলিন উৎপাদন ক্ষমতা অর্জন করে। এই ব্যাকটেরিয়াকে ক্লোন ব্যাকটেরিয়া অথবা জেনেটিক্যালি মডিফাইড ব্যাকটেরিয়া বা ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বলে। পঞ্চম পর্যায়ে এই ক্লোন ব্যাকটেরিয়াকে দ্বিভাজনের সুযোগ করে দেওয়া হয়। দ্বিভাজন প্রণালীর মাধ্যমে অনুকূল আবাদ মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়া বা ক্লোন ব্যাকটেরিয়া প্রচুর সংখ্যক অপত্য ক্লোন ব্যাকটেরিয়া সৃষ্টি করে। এই ক্লোন ব্যাকটেরিয়াগুলো প্রত্যেকেই জেনেটিক্যালি তারা ইনসুলিন উৎপাদন করার ক্ষমতা অর্জন করে এবং ইনসুলিন উৎপাদন করে। ষষ্ঠ পর্যায়ে গিয়ে ইনসুলিন এই অপত্য ক্লোন ব্যাকটেরিয়াগুলো থেকে ইনসুলিন সংগ্রাহক পাত্রে সংগ্রহ করা হয়। তারপর বিশুদ্ধকরণ প্রক্রিয়া শেষে ইনজেকশন আকারে বাজারজাত করা হয়। কখনো এটিকে ইনসুলিন নামেই বাজারজাত করা হয় ইনসুলিন ইনজেকশন হিসাবে, আবার কখনো এটিকে হিউমুলিন বাণিজ্যিক নামে বাজারজাত করা হয়। তাহলে এভাবেই রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বিশুদ্ধ ইনসুলিন প্রস্তুত করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যতটুকু সম্ভব সহজভাবেই বোঝানোর চেষ্টা করেছি। সেকেন্ডে আমরা এখন আসব ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে এটিও একটি প্রোটিন গুচ্ছ এবং এটি ভাইরাস আক্রান্ত কোষ থেকে আপনা আপনি সৃষ্টি হয়, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবেই এটি দেহকোষ থেকে নিঃসৃত হয়। আর তার কাজটা যেটা, স্বতঃস্ফূর্তভাবে সে ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত হয়ে ভাইরাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট কোষকে এবং আশেপাশের কোষগুলোকে, তার চারিদিকে যে কোষগুলো আছে সেগুলোকে ভাইরাস প্রতিরোধী করে তোলে, অর্থাৎ সেগুলো আশেপাশের কোষগুলো ভাইরাস প্রতিরোধক্ষম হয়ে ওঠে, ফলে তারা নিজেদেরকে সুরক্ষা প্রদান করতে পারে। ইন্টারফেরন এমনই একটি গ্লাইকোপ্রোটিন, এটিকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা বলতে পারি যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে স্বতঃস্ফূর্তভাবে নিঃসৃত গ্লাইকোপ্রোটিন জাতীয় যে বিশেষ জৈব রাসায়নিক পদার্থ আক্রান্ত কোষ এবং তার আশেপাশে অন্যান্য কোষগুলোকে ভাইরাস প্রতিরোধী করে তোলে, তাকেই আমরা ইন্টারফেরন বলি। এই ইন্টারফেরন নামটা আসছে ইন্টারফেরেন্স থেকে। আমরা স্বভাবতই প্রায়শই আমরা শুনি যে কেউ কাউকে বলে, তুমিও তোমার বন্ধুকে হয়তো বা বলে থাকো যে যদি সে তোমার কোনো কাজে বাধা দেয় তখন তুমি বলে থাকো যে তুমি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করছো কেমন। এটা আমরা খুব প্রচলিত একটা শব্দ, ইন্টারফেয়ার করা। তাহলে এই ইন্টারফেয়ার থেকেই ইন্টারফেরন আসছে। তাহলে এখানে ইন্টারফেয়ার কে করে, কাকে করে? ইন্টারফেরন ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, ভাইরাসের কাজে বাধা সৃষ্টি করে। সেখান থেকে যেহেতু সে ভাইরাসের কার্যকারিতা এবং বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, সেখান থেকেই ইন্টারফেয়ার করে, সেখান থেকে নামটা দেওয়া হয়েছে ইন্টারফেরন। তাহলে এই ইন্টারফেরন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো ইন্টারফেরন ও রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা যেভাবে ইনসুলিন প্রস্তুত করেছি, ঠিক একইভাবে ইন্টারফেরনও প্রস্তুত করা হয়। তো ইন্টারফেরন সর্বাধিক পরিমাণে ব্যবহৃত হয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, অর্থাৎ ক্যান্সারের বিরুদ্ধে এটিকে প্রয়োগ করা হয়। তবে অন্য ভাইরাস
আক্রান্ত রোগের বিরুদ্ধেও ইন্টারফেরন প্রয়োগ করা হয়ে থাকে, সেক্ষেত্রে আরও ভালো কাজ করে। তবে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে যেটি করে ইন্টারফেরন, সে ভাইরাসের কাজে বাধা সৃষ্টির মাধ্যমে সে আক্রান্ত ব্যক্তির কষ্টটাকে প্রশমিত করে। অর্থাৎ ইন্টারফেরন কখনোই ক্যান্সারকে পুরোপুরি ধ্বংস করতে পারে না এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি আরোগ্য দান করতে পারে না, তবে আক্রান্ত ব্যক্তির যে কষ্ট সেটি প্রশমন করতে যথেষ্ট সহায়তা করে। তাহলে এটি হচ্ছে ইন্টারফেরন। এবং ইন্টারফেরন যে কাজ যদি বলি আমরা, ইন্টারফেরন সাধারণত অ্যান্টিবডি উৎপাদনে বাধা দিয়ে থাকে, NK সেল বা ন্যাচারাল কিলার সেলের সংখ্যা বৃদ্ধি করে, অনাক্রম্যতন্ত্রকে আরও শক্তিশালী করে ওঠে এবং অন্যান্য কোষকে সম্পূর্ণ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং মানে ইমিউন সিস্টেমের অংশ হিসাবে বা সদস্য হিসাবে সে জীবাণু প্রতিরোধে বা জীবাণু ধ্বংসে যথেষ্ট ভূমিকা পালন করে। তাহলে এটি হচ্ছে আমরা ইন্টারফেরন সম্পর্কে জানলাম। এরপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, একটি জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসতে পারে যে রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে। রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে যে এনজাইম ডিএনএ কর্তনের কাজে ব্যবহৃত হয় তাকেই বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। তাহলে রেস্ট্রিকশন, যেমন এখানে আমরা যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহার করেছি সেটিও একটি রেস্ট্রিকশন এনজাইম। তো রেস্ট্রিকশন এনজাইমকে ডিএনএ কর্তনের সূক্ষ্মতম ছুরিকা বলা হয়। ডিএনএ কর্তনের সূক্ষ্মতম ছুরিকা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। আচ্ছা, এরপরে আসো ক্লোনিং। ক্লোনিং হচ্ছে যে একটা কোষের বা অণুজীবের দ্রুত যে তোমার কপি করা, সেটাই হচ্ছে ক্লোনিং। অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে তার অনেকগুলো কপি তৈরি করাই হচ্ছে ক্লোনিং। এটা হচ্ছে আধুনিকভাবে আমরা যেটা বুঝি যে বারবার কপি করাটাই হচ্ছে ক্লোনিং। তবে এমনিতে আমরা এটাকে সংজ্ঞায়িত করলে এভাবে দুভাবে বলতে পারি যে কোনো দেহকোষ থেকে সম্পূর্ণ অযৌন পদ্ধতিতে, কোনো জীবের দেহকোষ থেকে সম্পূর্ণ অযৌন পদ্ধতিতে সেই প্রাণী বা উদ্ভিদের অনুরূপ প্রাণী বা উদ্ভিদ সৃষ্টি করার কৌশলকে বলা হয় ক্লোনিং। আর এই ক্লোনিং পদ্ধতিতে সৃষ্ট প্রাণীকে বলা হয় ক্লোন। যেমন গত ক্লাসে আমি বলেছিলাম যে 1996 সালে আয়ান ভিলমুট প্রথম ক্লোনিং পদ্ধতিতে স্তন্যপায়ী প্রাণী সৃষ্টি করেছিলেন। স্তন্যপায়ী ভেড়া উৎপাদন করেছিলেন তিনি, সেটির নাম দিয়েছিলেন তিনি ডলি। এবং তখন তিনি স্তন্যপায়ী প্রাণী ক্লোনিং পদ্ধতিতে তৈরি হয় এটি বেশিরভাগ মানুষের ধারণা ছিল না এবং বিশ্বাসও করতেন না। অনেক বিজ্ঞানীরাও এটি ধারণা করতে পারেননি, তবে ভিলমুট আশাবাদী ছিলেন এবং তিনি সফলতা অর্জন করেছেন। এমনকি তিনি এক পর্যায়ে, তিনি তখন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন, তিনি বলছেন যে বিল ক্লিন্টনের অনুরূপ একজন ক্লিন্টনকে আমি তৈরি করতে পারবো। তখন ক্লিন্টন এটি খুব বাজেভাবে নিয়েছিলেন, তিনি এটাকে ভালোভাবে গ্রহণ করেননি এবং গ্রহণ করার কথাও নয়। তো তিনি বলেছিলেন যে এটি একটি বাজে পদ্ধতি, কারণ আমার ক্লোন তৈরি করবে, এটা তো কোনো ভালো পদ্ধতি হতে পারে না, ব্ল্যাকমেইল করা একজনকে। তো সেজন্য তখন আন্তর্জাতিকভাবে মানব ক্লোনিং পদ্ধতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু অস্ট্রেলিয়া, তিনি ছিলেন, আয়ান ভিলমুট ছিলেন অস্ট্রেলিয়ান এমব্রায়োলজিস্ট, কাজেই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বললেন যে কোনো ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে আমরা স্বাগত জানাই, কাজে আমরা এটাকে নিষিদ্ধ করব না। তো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হলো। ভিলমুট এটা গোপনে মানব ক্লোন করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে সেই ক্লোন মানব যখন মারা যায় তখনই সেটি প্রকাশিত হয়, তার আগে কিন্তু প্রকাশিত হয়নি। তো সেটিকে নাম দিয়েছিলেন তিনি ইভ। এবং ইভ জন্ম থেকেই নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিল। সে ম্যানিনজাইটিস, ফ্যারিনজাইটিস, ডায়াবেটিস, এগুলো নানা ধরনের ল্যারিনজাইটিস দ্বারা আক্রান্ত ছিল। তো এটি তিনি বলছেন যে সে 6 মাস বয়সে মারা যায়। মারা যাওয়ার পরেই এটা আউট হয়ে যায় যে একজন মানুষ ক্লোন মানব তৈরি হয়ে গেছে। তো সেটি হচ্ছে তার প্রথম ক্লোন মানব। পরবর্তীতে করা হয়েছে কিনা ওটা জানা যায়নি, যেহেতু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। তো এই জন্য ক্লোনিং পদ্ধতিতে এমনিতে মানব ক্লোনিংকে কখনো করা হয় না, উৎসাহিত করা হয় না। এই জন্যই আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কারণ যে ক্লোনিং সম্পর্কে আয়ান ভিলমুট যে তত্ত্বটা দিয়েছিলেন সেটি হচ্ছে যে তিনি সায়েন্টিস্টদের জিন সংগ্রহ করবেন, তারপরে রাজনীতিবিদ যারা খুব ব্যাপকভাবে শ্রদ্ধাপাত্র বা প্রশাসক হিসাবে যারা
বিশ্বব্যাপী সমাদৃত এই ধরনের ব্যক্তিদের জিন সংগ্রহ করবেন এবং সাধকদের জিন সংগ্রহ করবেন, সব মিলে তিনি তৈরি করবেন শ্রেষ্ঠ মানব। এবং তাদের হাতে যখন পৃথিবী মানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কের দায়িত্ব দেওয়া হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, তখন খুব সুন্দরভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবেন, কারণ তাদের কোনো পিছুটান থাকবেন না। ভিলমুট মনে করতেন যে বর্তমানে বিশ্বের যারা রাষ্ট্রনায়ক যারা, তাদের সবারই পিছুটান আছে। তারা 100% নিজেদের সমস্যার সমাধান করে নিজেদের স্বার্থ 100% পূর্ণ করার পরেই তারা জনগণের স্বার্থ দেখে। কিন্তু ক্লোনিং পদ্ধতিতে তিনি এমন রাষ্ট্রনায়ক তৈরি করবেন যে যে শুধু নিজের স্বার্থ দেখবে না, জনগণের স্বার্থই দেখবে, কারণ তার কোনো পিছুটান থাকবে না। কিন্তু বিজ্ঞানীরাই এটার বিরোধিতা করেছেন, বেশিরভাগ বিজ্ঞানী, যে তারা বলছেন যে এটি আয়ান ভিলমুটের একটা স্বপ্ন মাত্র। কারণ আয়ান ভিলমুট যেটি বলছেন এটি স্বপ্নই থাকবে, বাস্তবায়িত হবে উল্টোটা। সেটি হচ্ছে যে এটি মাফিয়া চক্র ক্লোনিং পদ্ধতির ফর্মুলা তাদের হাতে নিয়ে যাবে এবং তারা ক্লোন সন্ত্রাসী তৈরি করবে। এবং সেই ক্লোন সন্ত্রাসীরা বিশ্বের যে বিভিন্ন দেশে এলিট ফোর্স আছে, ধরো আমাদের এখানে আছে র্যাব, হ্যাঁ, এরকম ইরাকে ছিল রিপাবলিকান গার্ড, এরকম বিভিন্ন দেশে তোমার রিপাবলিকান গার্ড এক এক নামে এক এক ইয়েতে থাকে, যে স্পেশাল ফোর্স এলিট ফোর্স থাকে। কিন্তু ক্লোনিং পদ্ধতিতে যাদেরকে তৈরি করা হবে ওরা হচ্ছে বিজ্ঞান মনস্ক এবং মেধা সম্পন্ন, সব দিক থেকেই তারা ট্যালেন্ট হবে, কিন্তু তাদেরকে খারাপ বিষয়টা ভালো করে বোঝানো হবে যে তোমরা এরা হচ্ছে সাধারণ মানব, তোমরা ক্লোন, তারা তোমাদের পছন্দ করে না এবং তোমাদেরকে সামাজিক মর্যাদা দিচ্ছে না। কাজেই যেহেতু তোমাদের মা বাবা নেই, সেজন্য তোমাদেরকে ওদের বিরুদ্ধে এদেরকে লেলিয়ে দেবে এবং সন্ত্রাসী কার্যক্রমে তারা দেখা যাবে যে এলিট ফোর্সকেই হত্যা করবে। এখন যেমন এলিট ফোর্স ক্লোন সন্ত্রাসীদেরকে মেরে দিচ্ছে, কারণ ক্লোন সন্ত্রাসীরা তো মেধাবী না, ওরা তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমার বিভিন্ন নিচু স্তরের ইয়ে থেকে খুন টুন করে উপরের দিকে উঠে গেছে। কিন্তু এলিট ফোর্স তত প্রশিক্ষণপ্রাপ্ত, কাজে এদের সাথে ওরা টিকে থাকার কথাই না। কিন্তু যদি ক্লোনিং পদ্ধতিতে ও ধরনের তৈরি করা হয়, তখন তারা এলিট ফোর্সকে চ্যালেঞ্জ করবে, তাহলে সেটি হবে বিশ্বের জন্য বিপজ্জনক এবং তখন তাদেরকে মোকাবেলা করার মতো ফোর্স থাকবে না পৃথিবীতে। তাহলে পৃথিবীতে অনেক একটা খারাপ অবস্থা সৃষ্টি হবে। আর সেজন্যই মানব ক্লোনিংটা নিষিদ্ধ করা হয়েছে। তবে অন্যান্য অঙ্গের ক্লোনিং অবশ্যই গ্রহণযোগ্য, যেমন এখন হার্ট, কিডনি, লিভার, এগুলো ক্লোনিং পদ্ধতির চেষ্টা চলছে বিভিন্ন দেশে এবং এগুলো অনেকটা বেশ কিছু ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। তো এখন তারপরেও এটা অনেকটা ট্রায়াল কন্ডিশনে আছে, একটা পর্যায়ে হয়তো এগুলো পাওয়া যাবে সবসময়ই। তাহলে আমরা মোটামুটি যে আজকের ক্লাসটা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক বায়োটেকনোলজির অন্য বিষয়গুলো নিয়ে। আমরা আগামী ক্লাসে বায়োটেকনোলজি চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।